জুলাই মাস চলতেছে। যারা গত বছর জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, আহতদের প্রতি সমবেদনা জানাতে চাই। আজকে যেটা আছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা তো কোনো রেগুলার সরকার না, নিয়মিত সরকার না, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার না। একটা বিশেষ পরিস্থিতিতে অভ্যুত্থানের পটভূমিতে একটা ফ্যাসিস্ট সরকার উচ্ছেদের পরে এই সরকার দায়িত্বভার নিয়েছে, মানে জনগণই তাকে জনগণের বসিয়েছে, ম্যান্ডেটটা আছে। তো এই সরকারের সামনে প্রধানত তিনটা কাজ, এই সরকারের প্রধান কাজ। এটার মধ্যে একটা হলো অভ্যুত্থানকালে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার কাজ সম্পন্ন করা, সংস্কার মানে রাষ্ট্রের যে কিছু প্রয়োজনীয় সংস্কার, একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যেই বিষয়গুলো সংস্কার করা দরকার সেই সংস্কার কাজটা এগিয়ে নেওয়া, আর একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই কারণ এটা আমরা জানি, কারণ ক্ষমতা হস্তান্তরের তিনটা উপায় আছে। একটা উপায় হলো নিয়মতান্ত্রিক পন্থায়, যেটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হয় এক সরকার থেকে আরেক সরকার পর্যন্ত। আরেকটা আছে অভ্যুত্থানের মধ্যে, যেটা আমরা এই যে জুলাই অভ্যুত্থান, কারণ নির্বাচন প্রক্রিয়াটা ছিল না বলেই অভ্যুত্থান করে তাকে হঠাৎ হলো। আরেকটা পন্থা আছে সামরিক কুদেতা। এই তিন উপায়ের বাইরে তো ক্ষমতা পরিবর্তনের বা ক্ষমতা হস্তান্তরের কোনো পথ নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এখানে এই ভূখণ্ডে 69-এর গণ অভ্যুত্থানের পরে 70-এর নির্বাচন হয়েছে। 70-এর নির্বাচনে ক্ষমতা হস্তান্তর করে নাই বিধায় আমাদের এখানে মুক্তিযুদ্ধটা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে 91-তে নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা আসীন হয়েছে। 24-এর এই গণ অভ্যুত্থানের পরেও নির্বাচনের বাইরে তো একটা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা নাই, কাজে নির্বাচন এটা অবধারিত কবে হবে সেটা নিয়ে একটা মানে ধোঁয়াশা আছে। কারণ এটা আমরা তো জানি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল যে ডিসেম্বর থেকে জুন, মানে 25-এর ডিসেম্বর থেকে 26-এর জুন পর্যন্ত এখানে নির্বাচনটা হতে পারে এই সময়ের মধ্যে। তারপরে একটা সময় এসে বললো এপ্রিল। আবার লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পরে সেখান থেকে বলা হলো যে বিচার এবং সংস্কার যদি পর্যাপ্ত পরিমাণ হয়, দৃশ্যমান হয়, তাইলে হতে পারে। তার মানে সেখানে একটা যদি আছে লাগানো, ফেব্রুয়ারিতে হতে পারে। সেই জন্যই বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নির্বাচনটা অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে নির্বাচন হবেই এটার কিন্তু গ্যারান্টি নেই। কারণ নজির আছে আমাদের দেশে 2007 সালে 22শে জানুয়ারি যে নির্বাচনটা ঘোষিত হয়েছিল, সেই নির্বাচনের মধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, মনোনয়ন প্রত্যাহারের সীমা শেষ হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু সেই নির্বাচনটা হয়নি, 111 হয়েছে। 111-এর মধ্য দিয়ে একটা ক্ষমতার যে পট পরিবর্তন, সেই পরিবর্তন। সেই জন্য এই নির্বাচন না হওয়া পর্যন্ত, একটা তফসিল ঘোষণা এবং নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত সেই সন্দেহের যে অবকাশ সেই থেকেই যায় আমাদের এই দেশের মধ্যে, অতীত ইতিহাস এবং অতীত অভিজ্ঞতার কারণে। কিন্তু তারপরেও আমরা আশাবাদী যে প্রধান উপদেষ্টা যেহেতু ঘোষণা করেছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, রোজার আগে, আমরা আশাবাদী যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কারণ বিগত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, নির্বাচনই হয় নাই, নির্বাচনের নামে প্রহসন হয়েছে 14, 18 এবং 2024-এ। এই জন্যে মানুষ এখন নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি আসার সময় আপনাদের যে গাড়ি, সেই গাড়ির ড্রাইভারকে বলতেছিলাম যে কী অবস্থা, মানুষ কি বলে। সে বলতেছে মানুষ এখন একটা নির্বাচন চায়, যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হোক এবং একটা নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, সেই সরকারটাই আসুক। কারণ রাজনৈতিক দলই আসলে সরকার গঠন করবে, তারাই আসলে দেশ পরিচালনা করার কথা, অনির্বাচিত মানুষদের দেশ পরিচালনা করার কথা না। সেটা হলো যে একটা বিশেষ পরিস্থিতিতে এই ধরনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমাদের এখানে হয়। সেই জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। আর সংস্কারেরটা একটু বলে নিই যে এখানে আমি ঐক্যমত্য কমিশনে ছিলাম, কাদের ভাইও এখানে ঐক্যমত্য কমিশনে যায়। ইতিমধ্যেই আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশন যেটা গঠিত হয়েছে সেটা 12ই ফেব্রুয়ারি সেটা ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে। 15ই ফেব্রুয়ারি তার যাত্রা শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা তার মানে উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে সেটা শুরু করেছে। এবং ইতিমধ্যে 19টা সভা ঐক্যমত্য কমিশনের 19টা সভায় আমরা আজকের দিন সবাই মিলিত হয়েছি। সেখানে তারা বলছে যে প্রথমত যে সংস্কার কমিটি অনেকগুলো রিপোর্ট, 11টা সংস্কার কমিশন, তার মধ্যে 6টা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রাথমিক পর্যায়ে ঐক্যমত্য কমিশন তারা আলোচনা করেছে। দ্বিতীয় পর্যায়ের 16টা বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। এখানে ইতিমধ্যে 12টা বিষয়ে আমরা এখানে ঐক্যমত্য হয়েছি। তার মধ্যে আমি উল্লেখ করি যে 70 অনুচ্ছেদ সংবিধানের একটা মৌলিক বিষয়, এটা অনেক দিনের আলোচিত বিষয়। সেই 70 অনুচ্ছেদ সেইটার বিষয়ে, সেটা পরিবর্তনের ব্যাপারে, আমরা সংশোধনের ব্যাপারে একটা ঐক্যমত্য হয়েছি। সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো থাকে সেইটা আসনের ভিত্তিতে সেখানে স্থায়ী কমিটির, এবং 4টা যে বিশেষ কমিটি আছে সেই কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবে, এই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া আগে যেমন সুপারসিড করা হতো,
যে দেখা গেল হাইকোর্টের বিচারপতি তাদেরকে নিয়ে অ্যাপিলেট ডিভিশনের না, হাইকোর্ট বিভাগের তাদেরকে নিয়ে প্রধান বিচারপতি করে দেওয়া হয়েছে, সেইটা না, অ্যাপিল বিভাগের যে জ্যেষ্ঠ বিচারপতি তাকেই প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেবে। এই ধরনের বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন যে নানা বিষয়, সেটার ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রেও একটা আইনের দ্বারা নির্ধারিত বিষয়ের মধ্যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবে, সেই বিষয়ে ঐক্যমত হয়েছি। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিশনই করবে, কিন্তু তাদের সুপারভিশনে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করবে, সেই কমিটির মাধ্যমে নির্বাচনী যে সংসদীয় যে আসনের যে এলাকা সেগুলো নির্ধারণ করবে। এবং হাইকোর্ট বিভাগের বিচার বিভাগের যে বিকেন্দ্রীকরণ, সেইটা বিভাগগুলোতে হাইকোর্টের বেঞ্চ সেগুলো স্থাপন করা, উপজেলা আদালত সেইগুলো গঠন করার ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে আমরা একটা বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে পেরেছি যে নির্বাচন কমিশন যেটা নির্বাচন সেইটা নিয়োগের ক্ষেত্রে যে কমিটি, বাছাই কমিটি হবে, সেই কমিটি গঠনের ব্যাপারে আমরা ঐক্যমত্য করেছি। এবং আজকের সবাই এখানে যে স্বাধীন পুলিশ কমিশন, সেই পুলিশ কমিশনের গঠনের ব্যাপারে আমরা ঐক্যমত্য সেখানে হয়েছি। আর একটা হলো যে প্রধানমন্ত্রী, এটা নোট অফ ডিসেন্ট আছে, প্রধানমন্ত্রী একাধিক যে পদে থাকবে, সংসদ নেতা, দলের যে প্রধান, এটা থাকতে পারবে কিনা, এটা নোট অফ ডিসেন্ট দিয়ে সেটা হয়েছে। এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, এটা নিয়েও আমরা ঐক্যমত্যের আসছি যে 10 বছর লাইফ টাইমে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। তার মানে এই বিষয়গুলো আছে। আর এখানে এখনও পর্যন্ত আলোচনার মধ্যে আছে অমীমাংসিতর ব্যাপারে সংরক্ষিত নারী আসন। সেই নারী আসনে নীতিগতভাবে একমত যে 50টা বাড়িয়ে 100টা করা হোক, কিন্তু সেই 100টা নির্বাচন পদ্ধতিটা কিভাবে হবে, আসনের ভিত্তিতে এখন যেরকম হয় সেরকম, নাকি সরাসরি নির্বাচন, নাকি ভোটের অনুপাতের ভিত্তিতে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আগামীকাল সেটার ব্যাপারে একটা চূড়ান্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হবে। এর বাইরে সংসদের যে উচ্চকক্ষ আমাদের এখানে থাকবে কিনা, সেইটাও উচ্চকক্ষের ব্যাপারে আমাদের দলের যেমন সেটা একটা আমরা এটা অবজেকশন আছে যে আমরা উচ্চকক্ষটা দরকার নাই। আবার অধিকাংশ দল তারা বলছে উচ্চকক্ষ দরকার, সেখানে এক দল বলতেছে, কিছু দল বলতেছে সেটা পিআর পদ্ধতি হবে, নাকি এখানে আসনের সংসদের যে আসন সেই আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হবে, এগুলো নিয়ে আছে। আর একটা প্রধান বিষয় যেটা আছে যে রাষ্ট্রপতির নির্বাচনটা কিভাবে হবে এবং রাষ্ট্রপতির এখানে ক্ষমতা কতটুকু থাকবে। কারণ আমরা বলতেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য, এটা একটা বিশাল দাবি, আমাদের জনমতের যে দাবি, সেই দাবিটা আছে, সেইটা নিয়েও আলোচনা হবে। মানে মোটামুটি কাছাকাছি সেগুলো ঐক্যমত হওয়া যাবে। আরেকটা আছে যে রাষ্ট্রের যে 4 মূলনীতি, এই মূলনীতির বিষয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা আমরা বলছি যে এটা আদর্শগত বিষয়, প্রত্যেকটা ভার্সিটি, যেমন কাদের ভাইয়ের আদর্শ আর আমার আদর্শ মিলবে না, এটা হলো যে অপোজিট সম্পূর্ণ, তিনিও তার আদর্শ ছাড়তে পারবে না, আমিও আমার আদর্শ ছাড়তে পারবো না। এইটা সাবজেক্ট টু জনগণের কাছে ছেড়ে দেই, কারণ জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আগামী পার্লামেন্ট তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিক, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি। কাজে এই বিষয়টা আসলে একমত হতে হবে, যেটা রবিউল ভাই ঠিকই বলছে। এখন সব পার্টি তো সব বিষয়ে একমত হবে না, তাইলে এটা চাপিয়ে দেওয়ারও ব্যাপার না। ঐক্যমত্য চাপিয়ে দেওয়ার কোনো প্রবণতা আছে কিনা, চাপিয়ে দেওয়ার প্রবণতা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, যখন গত বছর 5ই অক্টোবর প্রধান উপদেষ্টা আমাদের বাম গণতান্ত্রিক জোটের সাথে বৈঠক করেছিল, অন্যান্য দলের সাথেও বৈঠক করেছিল, তারা বলেছিল প্রধান উপদেষ্টা যে সব দলগুলো মিলিয়ে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেগুলো আমি গ্রহণ করব, যে বিষয়গুলোতে 19-20 একটু পার্থক্য থাকবে সেগুলো আলোচনা করে ঐক্যমত্যের বিষয় করব, যেগুলো একটা সম্পূর্ণ বিরোধাত্মক সেগুলো নিয়ে আলোচনা আমরা সরিয়ে রাখবো। কাজেই ঐক্যমত্যের ভিত্তিতে সবার মতামতের ভিত্তিতে সবাই যেটাতে একমত হবে সেটাই ঐক্যমত্য কমিশনের। আমি দুটো কথা বলে নিই। ওই রবিউল ভাই শুরুতে যেটা বলছিলেন যে এই সরকারের কিছু ডিজায়ার আছে বা কিছু আকাঙ্ক্ষা নিয়ে এখানে ক্ষমতা আছে, একটা হলো যে কিছু সংস্কার করবে, সেটা বোঝা যায় যে এখানে বিচার সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে মনোযোগ যতটা না দেওয়ার কথা সেটা না, কিন্তু এই সরকার কিন্তু অন্য কাজে যেটা তার এখন প্রয়োজন নাই সেই কাজগুলোতে তারা মনোযোগ দিতেছে। এবং সেখানে দেখেন বিগত সরকারের আমলে এই যে তথ্য মন্ত্রণালয়ে নাহিদ, আজকেও পত্রিকায় এসেছে যে নাহিদ সাহেব সেটা বন্ধ করে দিয়েছিল ক্রয় কেনাকাটা। এখন যিনি বিশেষ সহকারী নিয়োগ করছে ফয়েজ সাহেব, তিনি আবার এটা দুদককে প্রভাবিত করে এখানে এটা তদন্ত চলছে, আইসিটি যন্ত্রপাতি যেগুলো ক্রয় করার কথা সেগুলো কেনার কথা বলছে, এইগুলো কিন্তু চলছে, চলমান আছে, এগুলো প্রকাশিত। 2 নম্বর কথা হলো যে যেমন ধরেন একটা নির্বাচিত সরকার, সেই সরকার এসে যে বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জনগণের ম্যান্ডেট নিয়ে, যেমন বন্দরটা বিদেশি কোম্পানিকে লিজ দেবে, রাখাইনে করিডোর দেওয়া, অস্ত্র কারখানা করতে দেওয়া, এগুলো একটা আছে। এখানে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিস এখানে করতে দেওয়া, এটার কি কাজ? এটা নজরদারি করবে, এখানে সার্ভিলেন্স করবে বিভিন্ন জায়গায়, চীন, মায়ানমার সহ ইত্যাদি ইত্যাদি সাউথ ইস্ট এশিয়াতে এখানে নজরদারি করবে। আরেকটা হলো যে এখানে যেটা হলো যে অর্থনীতিটাই যে আপনি একটু বলছিলেন যে এই সরকারের 11 মাসের অর্জনটা কি,
অর্জনটা শুধু একটা মাত্র ক্ষেত্রে আমি দেখি যে আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল বলে রিজার্ভটা একটা জায়গায় আসছে, সেই কারণে আমরা ঋণগুলো পরিশোধ করতে পারছি। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এতে এই ধরনের কোনো সাফল্য সেগুলো নাই। যেমন ধরেন এখানে ভারতীয় আধিপত্যের কথা বলতেছে, স্লোগান দেয় দিল্লি না ঢাকা, ঢাকা ইত্যাদি ইত্যাদি স্লোগান দেয়। অথচ দেখেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা করে আমাদের সুন্দরবন ধ্বংস করে, সেটার বিরুদ্ধে কোনো নিল না। আদানির যে বিদ্যুৎ আমদানি চুক্তি, সে আদানির যে চুক্তি, সেই চুক্তিটা বলছে 50% দিতে তোমরা 100% বিদ্যুৎ আমাদেরকে দাও, এটা নিয়ে করলো না। প্রধান উপদেষ্টা ওই যে ত্রিপুরা এবং নরেন্দ্র মোদীর জন্য আম পাঠাচ্ছে এখান থেকে তাদের এখানে আমাদের দেশের যে হাড়িভাঙ্গা আম, সেই আম থেকে পাঠাচ্ছে। ইভেন এই যে মাইলস্টোনের যে আহত হলেন শিক্ষার্থীরা, শিক্ষকরা, তাদেরকে চিকিৎসার জন্যও কিন্তু ভারতীয় চিকিৎসকই আমাদের এখানে আনতে হচ্ছে। চীন এবং সিঙ্গাপুরের পাশাপাশি ভারতীয় চিকিৎসকরা। তার মানে এই যে এগুলো যে বলে, সেই বলাটা কেন, এটা কতটুকু রাজনৈতিক এবং কতটুকু বাস্তবসম্মত তাদের নৈতিক, এই বিষয়গুলো প্রশ্নাতীত। নারী নির্যাতনটা এখানে বেড়েছে। এখানে দেখেন চাকুরির কোটার জন্য আমরা আন্দোলন করলাম, কোটা বিরোধী। 21 লক্ষ মানুষ এখানে কর্মহীন হচ্ছে, তার মধ্যে 18 লক্ষ নারী, এটা 21 লক্ষের মধ্যে সেটা এখানে আছে। 117টা কারখানা বন্ধ হয়ে গেছে, আশুলিয়া, সাভার টাবার ইত্যাদি অনুসারে। 16 লক্ষ শ্রমিক সেখানে বেকার হচ্ছে, তার মানে বেকারত্বের সংখ্যা বাড়বে। আর আমেরিকার যে পাল্টা শুল্ক এখানে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, এইটা সরকার ম্যানেজ করতে পারতেছে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এত বড় ভাবমূর্তি, এটা দিয়ে কিন্তু শুল্ক এটা কমাইতে পারতেছে না। ভারত, ইন্দোনেশিয়া, চীন, তারা সবাই কমাচ্ছে। এখানে 35% তারা শুল্ক হচ্ছে, 35 আর 15 মানে 50% শুল্ক দিয়ে আমাদের যে বাণিজ্য, আমাদের যে কারখানা, গার্মেন্টস, সেগুলো বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা বলতেছি যে এই সরকার যদি আরো বেশি দিন ক্ষমতায় থাকে, পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে, নিয়ন্ত্রণে আসবে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা দরকার। অসংখ্য ধন্যবাদ।